Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. অর্জুনদা, ওয়েলকাম টু জাস্ট নিউজ। Thank you very much. লকডাউনের মধ্যে কিভাবে সময়টা কাটালে বলো? লকডাউনের মধ্যে তো এখনো সময় কাটাচ্ছি, 30th অব্দি তো আবার লকডাউন আরম্ভ হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে আমি খুব একটা বোর হয়েছি, কোনো স্ট্রেসড ফিল করেছি। কেন, অনেকগুলো কাজ বাকি পড়েছিল, যেমন অনেকগুলো বই পড়া বাকি ছিল, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা বাকি ছিল, অনেক কিছু খাবার তৈরি করা এবং খাওয়া বাকি ছিল, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো বাকি ছিল, সেগুলো গাছের পরিচর্যা করা বাকি ছিল, তারপরে নিজের সঙ্গে কথা বলা, সেটা ভীষণ জরুরি আমার কাছে, সেটা বাকি ছিল। সবগুলো পুঁজি করেছি এবং করছি। তার মানে কোয়ালিটি কন্টেন্ট। Absolutely, I didn't kill my time, I played with them. আচ্ছা, এখন যে শুটিং নিয়ে যে জল্পনাটা চলছে যে কবে হবে না, তোমার কি মত এটা নিয়ে? আমার মনে হয় একটা দায়িত্ব, যারা কর্তৃপক্ষ, যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা এই নিয়ে ডিসিশন নিতে পারেন, তাদের একটা দায়িত্ব নিলে ভালো হয়। কেননা আমরা প্রত্যেকে কিন্তু ফ্রিল্যান্সার, আমরা দিন আনি দিন খাই টাইপের লোক, সে আমি হোক, যে কেউ। কাজেই আমাদের যদি দায়ভার না থাকে, নিজের রিস্কে যদি কাজ করা যায়, তাহলে সেটা কিন্তু কাজ হবে না। সেটা আমি সবসময় ভয়ে ভয়ে থাকবো, এবং আমাদের যদি কিছু হয়েও যায়, তাহলে কে দায়িত্ব নেবে? এমনিতেই তো আমাদের আর্টিস্টদের কেউ দায়িত্ব নেয় না। আজকে আমি কাজ করছি, ঠিক আছে, কিন্তু কালকে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তো সরকারও আসবে না দায়িত্ব নিতে, এবং আমার প্রযোজক পরিচালকেরাও আসবে। কাজে যে মুহূর্তে সব দায়ভার আমার প্রতি বর্তায়, তখনই আমি বুঝবো যে একটা রোগ, এটা একটা অদৃশ্য পারো, অদৃশ্য উৎস বলতে পারো, সে যদি আমার ঘাড়ে চেপে বসে এবং কেউ আমাকে দেখবে, তাহলে আমাকে দিকটা দেখতে হবে। তখনই একটা চর্চা এবং একটা আলোচনা আসতে বাধ্য, যে আমার দিকটা যদি আপনারা দেখেন, তাহলেই কিন্তু আমি এগিয়ে আসবো। না হলে আমি না খেতে পেয়ে মরবো, কিন্তু আমি বাড়িতে মরবো। কিন্তু কি করে সম্ভব হবে মনে হচ্ছে, 35 জনের একটা ইউনিট নিয়ে হুম। কতটা কিভাবে কি নতুন করে কি স্ক্রিপ্ট গুলোর একটা নতুন মোড় আনতে হবে, কি মনে হচ্ছে তোমার? ডেফিনেটলি একটা, কি হচ্ছে যে যে মুহূর্তে আমরা একটা পাকে পড়ছি কিংবা আমরা কর্নার হয়ে যাচ্ছি, তখনই আমাদের মধ্যে থেকে একটা সৃজনশীলতা বলো, একটা ক্রিয়েটিভ ব্যাপার আরম্ভ হবে। এমন ভাবে স্ক্রিপ্ট তৈরি হবে যেখানে বেশি লোক থাকবে না, এমন ভাবে স্ক্রিপ্ট তৈরি হবে যেখানে মানুষ বেশি কাছাকাছি আসবে না, এমন ভাবে স্ক্রিপ্ট তৈরি হবে যেখানে এই সংক্রমণটা ছড়াবার আহ, মানে আহ, এটা খুব কম থাকবে সুযোগটা। তো ওইভাবে স্ক্রিপ্ট লেখা হবে, ওইভাবে কাজ হবে, কাজ তো এগোবে। কাজ না করলে খাবো কি? আমরা তো এই কাজ ছাড়া অন্য কিছু শিখি না। কাজে একদমই। দাদা, তোমার প্রসঙ্গে এবার আসবো। একটা সময় মুম্বাইতে এতগুলো পরপর কাজ চলছিল, তখন বাংলাতেও কাজ চলছিল, তো বোম্বে আর বাংলাটার মধ্যে থেকে কি বেছে নেওয়াটা খুব কঠিন হচ্ছিল সেই সময়? কি ভেবে এগোতে? না, আমি যে সময়টা আমি বাংলায় এসেছিলাম, সেই সময়টা মৃণাল দা আমাকে নিয়েছিল, মৃণাল ছিল। তো আমি বাসু ভট্টাচার্যের বাড়িতে বসেছিলাম, আমরা একটা গ্রুপ ছিলাম, কারণ আমি তো গুলজারের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো গুলজার ভাইয়ের সঙ্গে যারা যারা আছে, তারা আমরা সবাই গ্রুপ ছিলাম। যেমন ধরো এখানে বীরেশ চট্টোপাধ্যায়, উনি ঋষিকেশ মুখার্জির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। হ্যাঁ, প্রভাত রায়, উনি শক্তি সামন্তের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। গুরু ভাই বলতে পারো, আমার থেকে সিনিয়র, কিন্তু এইভাবে একটা ফ্যামিলির মতন ছিল। সেখান থেকে মৃণাল দা আমাকে একদিন আচানক বলে একটা ছবি, যেখানে শাবানা আজমি, উত্তরা বাউকার, এটা ছবি ছিল, আমাকে এটা পিভটাল রোল আমাকে দিয়ে করে নিয়ে এসেছে। তারপরে এখানে এসে বাড়ির একটা অ্যাটমসফিয়ার, মার হাতের রান্না, নিজের বাড়ি, সেটা, এবং পর পর ছবি এসে যায়। আমি আমার এখনো মনে আছে, আমি এক সপ্তাহে 5টা ছবি সাইন করেছি। বাবা! হ্যাঁ, ওইভাবে এসেছিল। মৃণালদা তো বলতেন যে আমি তো বম্বে থেকে রাজেশ খান্নাকে এনেছি। উনি খুব ঠাট্টা করতেন, খুব মজার মানুষ ছিলেন। তো এখন ভুগতে হবে আমাকে,
এখন ডেট নিয়ে মারামারি করতে হবে। তো আমি বললাম, মৃণালদা আপনার সঙ্গে তো আমি ডেট নিয়ে কিছু বলিনি, আপনি যা দেবেন আমি তাই নেব। তো যাই হোক, সেই সময় কিন্তু বম্বেতে আমার কম ছিল বলতে পারো, ছিল। ওই 6টা মাস আমি বম্বেতে কাজ করি। কাজে আমি যখন এসে এখানে অনেকগুলো কাজ পেয়ে গেলাম, তখন আমি আবার নতুন করে বম্বেতে গিয়ে কাজ খোঁজার আমি কোনো স্পৃহা আমি নিজের মধ্যে পাইনি। সেই জন্য আমি অনেক ছবি করেছি, 95টা ছবি করেছি, প্রায় 100-র উপর ফিল্ম করেছি, প্রায় 18টা সিরিয়াল করেছি, তারপরে আমি কিছু করেছি। এরকম আমাদের ন্যাশনাল টেলিভিশনেও তো কাজ করেছো, মানে ইভেন বোম্বেতে এতগুলো ন্যাশনাল চ্যানেলের সঙ্গে, সো সেইটার অভিজ্ঞতাটা কিরকম? ভীষণ ভালো। আমি তো রবীন্দ্রনাথ ট্যান্ডনের সঙ্গে সাহেব বিবি গোলাম করেছি, তারপরে অনেকের সঙ্গে কাজ করেছি আমি। আহ, এখন নাম মনে পড়ছে না, জারিনা ওয়াহাবের সঙ্গে কাজ করেছি, তারপরে উত্তরা বাওকরের সঙ্গে কাজ করেছি, অনেকের সঙ্গে কাজ করেছি। এবং আমার মনে হয়েছে যে ওরা থ্রু অ্যান্ড থ্রু প্রফেশন। আমরা যেরকম ভীষণ ইমোশন, ওরা ভীষণ প্রফেশন। এবং দুটো দিকেই ভালো দিক আছে, মন্দ দিকও আছে। যেমন একেবারে প্রফেশনাল হয়ে যাওয়ার একটা কি একটা হার্ডশিপ আছে, আবার একেবারে ইমোশনাল হয়ে যাওয়াতে একটা কাজের ক্ষতি হয়। কাজে এটা যদি মিলে মিশে, আমার মনে একটা 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 জিনিস তৈরি হয়েছে যে রসে বসে থাকা উচিত। খুব একটা সেতারের তারটাকে বেশি কষাও উচিত নয়, আবার ঢেলে দেওয়া উচিত নয়। সামঞ্জস্য বজায় রাখতে কাজটা করতে হবে। আচ্ছা, তপন সিনহার সঙ্গেও তো ছবি করেছো অনেকগুলো, সো আর মৃণাল সেন আর তপন সিনহার সঙ্গে যদি বলা হয় কোন মানে কার সঙ্গে কাজ করতে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বেশি ভালো? এটা নিয়ে একটা ঘটনা আছে। আমি যখন মৃণালদার বাড়িতে একদিন বসেছিলাম, মৃণালদা কিন্তু আড্ডা দিতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, নিজেই দরজা খুলতে, চাকর মানে কাজের লোককে অপেক্ষা করাতেন, বেল বাজলো উঠে গিয়ে নিজে দরজা খুলতেন। তো এরকম ধরনের আমরা চা দিয়ে আড্ডা মারছি, তো আমি বলি যে কি করা হচ্ছে এখন, কটা ছবি, গাছের ডাল ধরে কটা ছবি করছো? তাই বলে যে না না, এখন তপনদার ছবি করছো। তপন সিংহ, তপনের ছবি করছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি কি ছবি করছো? এখন অন্তর্ধান বলে একটা ছবি করেছে। হ্যাঁ। কার কার গল্প? দিব্যেন্দু। আচ্ছা আচ্ছা। তো উনি না একটুখানি ভুরুটা কুঁচকে আচ্ছা আচ্ছা বলে, তখন গীতা বৌদি মানে ওনার স্ত্রী, উনি ঢুকছে। উনি বললেন যে মৃণাল, পুরো কুচকাবার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তপন যে ধরনের ছবি করে না, সে ধরনের ছবি তোমরা করতে পারবে না। তপন পাবলিক যে উপাদানগুলো চায়, সেই উপাদানগুলো না দিয়েও পাবলিককে খুশি করে। তপনের এই গুণটা তোমরা কোনোদিন পাবে না। এবং তপন ভালো ছবি করে, এট দ্য সেম টাইম পাবলিক দেখে। তোমাদের ছবিগুলো ভালো হয়, পাবলিক খুব কম দেখে। তো এই এই জিনিসটাই তফাৎ। মানে তপনদার ছবি, তপনদা নিজে বলতেন আমার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল তপনের সঙ্গে। কেননা উনিও প্রবাসী বাঙালি ছিলেন, আমিও প্রবাসী বাঙালি। কোথাও একটা উনি আমার মধ্যে নিজের যৌবনটা খুঁজে পেতেন। মাঝে মাঝে বলতেন তুমি উঠে চড়তে রাজস্থানে, তুমি উঠে পিঠে চড়তে না? হ্যাঁ। আরে আমিও আমার কলেজে, তখন তপনদার এক বন্ধু বসেছিল, উনি বললেন যে তুমি কি, যে তপন নিজের কলেজে পোল ভল্টে এখনো পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে। মানে উনি ওইরকম ছিল। কাজেই তপনদা একটা একটা আমার মনে হয় যে ইন্ডিয়াতে জন্মেছেন বলে তপন সিংহ, বাইরে জন্মানো উনি উনি অনেক বড় পরিচালকের নামে নিয়ে ভূষিত হতেন। কেননা 48টা ছবি করেছেন, 48টাই কিন্তু আলাদা সাবজেক্ট। কোনো একদমই, সাবজেক্টে কোনো মিল। একদমই। তুমি ক্ষুদিত পাষাণও দেখো, আবার ঝিন্দের মন্দির দেখো, আবার মানে হারমোনিয়ামও দেখো। ভার্সেটিলিটি এতটা। এতটা কোনো পরিচালকের মধ্যে আমি পাইনি। যে লোকটা কড়ি দিয়ে কিনলামের মতন একটা চরিত্র দেখে আমাকে অন্তর্ধানের মতন চরিত্র দেয়, একটা হাইলি অ্যান্টি হিরো, মানে একটা একদমই। একটা হার্টলেস একটা লোকের চরিত্র, সেই লোকটা আবার হারমোনিয়াম হুইল চেয়ার করে। হুইল চেয়ারে আমাকে একটা হিরো যে ফিজিওথেরাপি করে এবং একটি প্রতিবন্ধী মেয়েকে ভালোবেসে তাকে বলে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে ঘর করবো, এই ধরনের চরিত্র আবার দিচ্ছে আমার। হ্যাঁ। তো আবার অনোখা মতিতে আমাকে অনেকে বললো যে অর্জুন তো ভীষণ ফর্সা, ওকে কি মানে বেছো, মানে মাছ ধরায় এমন একটা চরিত্র পাবে? 4 ঘন্টা ধরে মেকআপ করবে, তো ভালো করে। তো আমাকে 4 ঘন্টা মেকআপ করতে হতো। দেবী হালদার আমাকে ভোর 3টের সময় তুলতো এবং 7
অ্যাক্টরকে মেকআপ রেডি করে ফ্লোরে পাঠানো হতো। কাজেই তপনদা একটা আলাদা ইনস্টিটিউশন ছিল, এবং আমি খুব লাকি যে আমি খুব ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করেছি। একদমই, এটা ভীষণ বড় একটা এক্সপিরিয়েন্স। সেই Yes. প্রসঙ্গে আসবো যে এখনকার যারা ইয়াং জেনারেশন, যারা এখন সবে উঠছে, তো তাদের জন্য কি তাহলে সেই ইনস্টিটিউশনটা কোথাও গিয়ে একটু মিস হচ্ছে? এখন যে পরিচালকরা কাজ করছে, কি মনে হচ্ছে? দেখো, আমি যদি বলি যে আগেকার পরিচালকেরা ভীষণ ভালো ছিল, এখনকার পরিচালকেরা, এটাও কিন্তু ঠিক নয়। আবার আমি যদি বলি যে এখনকার অভিনেতারা অনেক কিছু পাচ্ছে, এটাও কিন্তু ঠিক। আমরা অনুভূতিও পেয়েছি, আবার স্ট্রিক্ট ডিসিপ্লিনও পেয়েছি, আমরা শাসনও পেয়েছি, আদরও পেয়েছি, আমার পারফেকশনও পেয়েছি, আবার কিছু ভুলভ্রান্তি হয়েছে সেগুলোও পেয়েছি। কিন্তু এখনকার অভিনেতারা ভীষণভাবে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টটা পাচ্ছে, এই টেকনিক্যালিটিসটা আমরা পাই। যেমন আমি আগে যখন রেকর্ডিং করেছি, তখন আমাকে এক টেকে গান গাই, একটা টেকে যদি লাইনও যদি ভুল হতো, আবার নতুন করে সেটা নয়, এক লাইন গান আবার ঠিক করে দিতে পারি, আবার রেকর্ডিংটা আমারটা ঠিক করে দিতে পারে। একটা মজার কথা বলি যে অনেকে গান জানে না, রেকর্ডিংটা গানটা ঠিক করে। একদম একদম, এটা তো হচ্ছে। হ্যাঁ, কাজে মানে স্টেজে গিয়ে তারা ধাড়ায়, কিন্তু মানে রেকর্ডিং এ তাদের গান খুব ভালো লাগে। তো এখন যেটা চলছে, ডিজিটালে এতটা গানের প্রমোশন চলছে, ইউটিউব চ্যানেল এন্ড এভরিথিং, তোমাদের সময় তো সেইটা অনেকটা কঠিন ছিল এখনের তুলনায়, তো প্ল্যাটফর্মটা বেশি আছে। আমি একটা এমনই জেনারেশনে জন্মেছি যেখানে আমার সময় টেলিফোন ছিল। মানে আমি রাজস্থানে ছিলাম, তো আমাদের একটা টেলিফোন যখন এলো, তখন আমরা মানে হইচই বেঁধে গেল বাড়িতে। এখনো নাম্বারটা মনে আছে, 123। হ্যাঁ, রাজস্থানে। সেটা আবার অপারেটরকে বলা হতো, সেই অপারেটর আবার জয়পুরে বলতো, জয়পুর থেকে আবার ক্যালকাটা কানেক্ট হতো, এরকম ভাবে। তারপরে এলো টেলিফোন, তারপরে এলো মোবাইলে এখন আবার স্কাইপ, এই স্কাইপের মাধ্যমে তোমার সঙ্গে কথা বলছি। একদমই তাই। সব দিকটা দেখে আমি বলছি যে আমরা এখনো কিন্তু ইন্ডিয়ার টেকনোলজিক্যালি রেডি হই, টেকনিক্যালি আমরা কিন্তু রেডি নই। আমরা টেকনিক্যালিটি ব্যবহার করি বটে, কিন্তু টেকনিক্যালিটিস এর সঙ্গেও অন্য কিছু অনুভূতি থাকে, ভাব থাকে, ধারা থাকে, আমার মানে ইমোশনস থাকে, সেগুলোকে আমরা না কোথায়, আমার মনে হয়, আমি ভুলে হতে পারি, আমরা কোথাও সাইড লাইন, আমরা ভীষণভাবে টেকনিক্যালি আমরা ইয়ে হই। আজকে দেখো না, তোমাকে একটা কথা বলি যেটা খুব অ্যাডাল্ট শোনাবে, যে আগে আমরা ভাবতেও পারতাম না যে একটি মেয়ে কিংবা একটা পুরুষের একটা উলঙ্গ ছবি দেখব, একটা ফটো, আমরা ভাবতেও পারতাম। আজকে গ্রামে গঞ্জে নেটের কল্যাণে তারা পর্ন ফিল্ম দেখছে। একদমই। আজকে যে এই যে এত বেশি রেপ, এত বেশি ভায়োলেন্স বাড়ছে কেন? কেননা গ্রামের ছেলেরা কোনোদিন ভাবতেই পারেনি যে তারা এটা দেখবে, তারা নিতে পারছে না ওই জিনিসটাকে। এটা আমি গ্রামের ছেলে বলে বলছি, আমি তো এখনো যাই এবং আমি ওদের সাথে কথা বলি, এবং ওরা ভাবতেই পারে না, এবং এটা ওদের কাছে একটা আশীর্বাদও বলতে পারো, আবার অভিশাপও বলতে পারো। কাজে আমি এখনো মনে করি যে আমরা অত শিক্ষিত হইনি যে আমরা আমাদের ইন্টারনেটটাকে কিংবা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাকে আমরা সৎ ব্যবহার করি। যে আমাদের অনেক ঝামেলাও এসেছে আমাদের আর্টিস্টদের। যেমন আমি একটা ছবি দেখি, মনে হয় যে এখানে অনেক বেশি ইমোশন দেওয়া দরকার ছিল, কিন্তু পরিচালক এখনকার, অভিনেতাও এখন, আমরা 70% দর্শককে আমার মনে হয় ওভারলুক করছি। যারা বাড়িতে বসে ছবি দেখে, যারা এনআরআই, যারা এখনো 60s, 70s, 80s আর 90s এর ছবি দেখে, তাদের আমরা একটু ওভারলুক করছি। আমরা ভীষণভাবে টেকনিক্যাল হয়ে গেছি, ভীষণভাবে প্লাস্টিক হয়ে গেছি। সবই ভালো, আমাদের ভালো ভালো অভিনেতা আছে, ভালো টেকনিশিয়ান আছে, খুব ট্যালেন্টেড সব লোকজন আসছে, কিন্তু শুধুমাত্র টেকনিক দিয়ে, শুধুমাত্র কি বলবো, যন্ত্র দিয়ে অনুভূতিকে।
আচ্ছা, এখান থেকে আমি একটু বেরিয়ে অন্য জিনিসে আসি। সেটা হলো এই সময়কালটাকে মনে করে কোনো তোমার উর্দু এত ভালো, আমাদের দর্শকরা অনেকেই জানেন, কোনো একটা শায়রি বা কোনো একটা কোট মনে পড়ছে এখন যে সময়টা কালটা চলছে? হ্যাঁ, सभी को मुकम्मल जहां नहीं मिलता, सभी को मुकम्मल মানে একদম ঠিক ভালো, मुकम्मल जहां नहीं मिलता, किसी को जमीन किसी को आसमान। বাহ, খুবই, এখন আমরা যেই সময়টাতে দাঁড়িয়ে আছি এটা একদমই প্রাসঙ্গিক। আচ্ছা অর্জুন দা, আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করব তোমার সঙ্গে, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে উত্তর দিতে হবে। অভিনেতা অর্জুন চক্রবর্তী, ডিরেক্টর নাকি সিঙ্গার? অভিনেতা। অভিনেতা। আর যদি মানে 1 2 3 করে মার্কিং করতে বলি, নিজেকে কত মার্কস? নিজেকে অভিনেতা হিসেবে আমি 6 নম্বর, ডিরেক্টর হিসেবে আমি अगेन 6 থেকে 7 নম্বর, আর সিঙ্গার হিসেবে আমি 8 নম্বর। বেশ। লাস্ট দেখেছো এমন কোন ছবি যেটা দেখে মনে হচ্ছে এটাতে যদি আমি সেই পার্টটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো, এরকম কোনো একটা ছবি, বলিউড বা টলিউড, এনিওয়ে? সত্যকাম বলে একটা হিন্দি ছবি দেখলাম, আরেকও দেখেছিলাম, সেটা আমার মনে হয়েছিল যে আমি যদি এই রোলটা করতাম খুব ভালো হতো। নিশ্চয়ই পাতাল লোক বলে একটা সিরিয়াল দেখলাম রিসেন্টলি, আমার মনে হলো যে ইন্সপেক্টর রোলটা যদি আমি করতাম তাহলে আরো ভালো করতে পারতাম। আর কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন বলে একটা ব্র্যাড পিটের ছবি দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি এই রোলটা। কোন পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি কিন্তু আক্ষেপটা রয়ে গেছে কাজ করা হলে খুব ভালো হতো? মানে সে বেঁচে আছে না মারা গেছে? এনিথিং হতে পারে, মানে এখনো পর্যন্ত কাজ করা হয়নি। সত্যজিৎ রায়। আমাকে নিয়েও ছিলেন উনি, কিন্তু কোনো কারণবশে শাখা প্রশাখায় আমি সিলেক্ট হয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি সেই কাজটা করি। আহ, এই সময়ের একজন অ্যাক্টর যে খুব ওভাররেটেড মনে হচ্ছে এমন কে? কেন কেন না, হতেই পারে, মানে এটা তোমার পার্সোনাল ভিউজ। না না, সবাই দেখো, আমিও দেখো, অ্যাক্টিংটা একটা এমন জিনিস না, তুমি যদি আমাকে ভালোবাসো মানে পছন্দ করো তাহলে আমি তোমার চোখে খুব ভালো হবো, কিন্তু তুমি যদি আমাকে অপছন্দ করো তাহলে তুমি আমার মধ্যে অনেক ক্ষতি করবে। এমনি অভিনয়টা একটা যেরকম গানটা একটু দেশি, তুমি আমার শত্রু হলেও যদি আমি ভালো গান গাই তোমাকে বলতে বাধ্য যে আমি ভালো গান, কিন্তু অভিনয়টা একটা খুব রিলেটিভ ব্যাপার। হ্যাঁ, কাজেই আমি অনেককে আমাকে অনেকে অপছন্দ করে, তাদের চোখে আমি ওভার রেটেড। আমাকে অনেকে ভীষণ পছন্দ করে, তাদের চোখে আমি আন্ডার রেটেড। হ্যাঁ, তো এটা একটা পুরো খুব ফ্লুইড ব্যাপার যে কার অভিনয়। যেমন আমি তোমাকে একটা ঘটনা বলি, সময় আছে একটু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একবার লোধাশুলিতে শুটিং করতে যাই। তো রাস্তায় একটি সাঁওতাল মেয়ে একটা সাঁওতালকে কোলে নিয়ে কাঁদছে, তাকে কি একটা ট্রাক মেরে চলে গেছে, সে ডান হাতটা তার পড়ে গেছে এবং সে অজ্ঞান হয়ে গেছে এবং সে কাঁদছে। সেই কান্নাটা দেখে আমাদের সবাই খুব হাসি পেয়েছে, এমন ভাবে কাঁদছিল, আমি তোকে অ্যাক্টিংটা করে বলছি, এবার ওদের সমাজে ওদের সংস্কৃতিতে ওইভাবেই কাঁদে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না বলে আমাদের হাসি পাচ্ছে। আমাদের একটা ফ্রেম অফ মাইন্ড আছে যে এই লোকটা এইভাবে কাঁদবে, এই লোকটা এইভাবে কাঁদবে, এই লোকটা কবি যদি হয় তাহলে এরম ব্যবহার করবে, এই লোকটা যদি গুন্ডা হয় যদি এরম ব্যবহার করবে। এই জন্য আমি বলি যে গুড অ্যাক্টিং এন্ড ব্যাড অ্যাক্টিং ইজ আ মিথ, এটা ভ্রান্ত ধারণা। কনসিয়াস অ্যাক্টিং অ্যান্ড আনকনসিয়াস অ্যাক্টিং অ্যান্ড সাবকনসিয়াস অ্যাক্টিং, এটার মধ্যে ডিফারেন্স করা, কিন্তু গুড অ্যাক্টিং ব্যাড অ্যাক্টিং এর মধ্যে ডিফারেন্স করা যায় না। আমি যদি একটা এমন ব্যবহার করি আমার অ্যাক্টিং, সেটা অনেকে আইডেন্টিফাই করতে পারে। আমি অনেককে শুনেছি, আমি শুটিং করতে গেছিলাম কুলু মানালি, তাদের চোখে নাসিরুদ্দিন শাহ ইজ আ ভেরি ব্যাড, তারা খুবই তাদের ভালোই লাগে। হ্যাঁ, তাদের চোখে ঋষি কাপুর খুব ভালো আছে। এখানেও অনেকের চোখে বিমান চট্টোপাধ্যায় খুব বাজে, খুব ভালো।
এবার একদমই। তুমি কাকে ডিমার্কেট করবে, কোনটা আমার চোখে ওভাররেটেড, কাজে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। বুঝতে পেরেছি। আচ্ছা, এমন একটা রিউমার যেটা তোমার ব্যাপারে শুনেছো, শুনে খুব অবাক লেগেছে এত বছর ইন্ডাস্ট্রিতে থেকে? আমি খুব উন্নাসিক। হ্যাঁ, এটা যারা আমি তো লিখেছি আমার ফেসবুকে যে যারা আমার প্রতি বিরূপ বা ধারণা পোষণ করেন, যারা আমাকে অপছন্দ করেন বা এড়িয়ে যান, তাদের 30% আমাকে জানেই না, 60% আমাকে চেনেন, আর 99% আমার সঙ্গে মেশেই না। কাজেই আমাকে না জেনেও আমি দেখেছি যে অনেকে অরুণ চক্রবর্তী সম্পর্কে বলছে, ও বাবা, ও নিজেকে কে জানে কি মনে করে, এ, নিজেকে জমিদার বাড়ির ছেলে হবে, আরে ওর কোনো কিন্তু ও আমাকে জানেই না। আমি তখন জিজ্ঞেস করলাম, সে কি আমাকে চেনে, আমার সঙ্গে কথা বলেছে? বলি না, সে এমনি শুনেছে। তো এটা অনেকটা রামায়ণ মহাভারতের মতন হয়ে গেছে, যে শুনে 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 একটা গ্রন্থ তৈরি। আচ্ছা, ড্রিম গার্ল চরিত্রে বা যদি মানে তোমার অপোজিট লিডের ক্ষেত্রে একজন ড্রিম গার্ল হয়, তো কার সঙ্গে অভিনয় করতে চাইবে? এখনো করা হয়নি এরকম? ছোটবেলায় আমি ববিতাকে ভীষণ ভালোবাসতাম, এবং আমাকে বাড়িতে সবাই খুব মানে মানে খুব এক দুবার চাটিও খেয়েছে। হ্যাঁ, তারপরে যখন বড় হলাম, আমার ওয়াহিদা রহমানকে খুব ভালো, তারপরে সুচিত্রা সেনকে মানে টাইম টু টাইম চেঞ্জ হয়েছে। আচ্ছা, বেশ। হ্যাঁ, টাইম টু টাইম চেঞ্জ হয়েছে, মানুষ তো এটা ফিক্স তো হতে পারি না। এখন মাধুরী দীক্ষিতকে খুব ভালো। প্রথম আমরা অঙ্কুশের শুটিং এর সময় মাধুরী দীক্ষিত একটা ছবি করছিল, তখন কেউ চেনে না। আমি আর পরিচালক এন চন্দ্রা, নানা পাটেকর, মোহরে বলে একটা ছবিতে নানা পাটেকর অভিনয় করছি। আমরা ওর সঙ্গে এস এল স্টুডিও না করে একটা স্টুডিওতে দেখা করতে গেছিলাম। তখন দেখি বাইরের বেঞ্চে নিজের মার সঙ্গে বসে আছে। হ্যাঁ, তখন এন চন্দ্রা চন্দু মানে আমাদের সিনিয়র ছিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ও তারপরে এন চন্দ্রা বললো যে বাপু, ये लड़की ना बहुत आगे जाएगी बापू, मैं तेरे को बोल रहा हूँ। মানে ওর তখন থেকে ওই তারপর তেজাবে নিল, ও নিজের ছবি হুম, তেজাবে নিল। একদম। মাধুরী দীক্ষিতকে দেখে খুব ভালো। তারপরে তো প্রিয়াঙ্কা চোপড়া চলে যায়। না, আমি এতগুলো অপশন দেবো না, এটা র্যাপিড ফায়ার, যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি দুজনের অপশন দিতে পারি, বলো। যে কোনো মানে তোমার যদি সেরা এতজন অপশন দিলে তার মধ্যে থেকে যে কোনো দুজনকে বেছে নিতে পারো ড্রিম চরিত্রে, তোমার অপোজিট জেন্ডার। বিদ্যা বালেন আর দীপিকা পাডুকোন। বেশ, তাহলে আমরা মানে এক্সপেক্ট করতে পারি কিন্তু দর্শকরা মানে ফিউচার এরকম একটা কোনো ছবি আসতে পারে যেখানে। হতে পারে। বেশ, ঠিক আছে, র্যাপিড ফায়ারটা আমি এখানেই শেষ করছি। কিন্তু অর্জুন, আমি জানতে চাইবো যে এর পরে মানে আগামী দিনে আমাদের এই লকডাউন ফেজটা যখন কেটে যাবে, একটু স্বাভাবিক সবকিছু হবে, তখন কি কি কাজ তুমি প্ল্যানিং করছো? আমার বম্বেতে দুটো ছবির কথা হয়ে আছে already। এই আমাদের জুলাইতে শুটিং করার কথা ছিল, সেটা এখন সেপ্টেম্বর থেকে অক্টোবরে ঘুরিয়েছে দুটো ছবি। তাহলে বম্বের তো অবস্থা জানো কি হয়েছে। হুম, এখানেও একটা তো বাংলা ছবির কথা চলছে, একটা সিরিয়ালের কথা চলছে, কিন্তু যদি ওই ছবিগুলো আমি পেয়ে যাই, তাহলে আমি মেগা সিরিয়াল করতে পারবো। একদম। তবে ওয়েব সিরিজেরও কথা। আচ্ছা, একটা কথা সবসময় সকলে বলে, অর্জুন চক্রবর্তী এবং নীলাঞ্জনা চক্রবর্তীর জুটি সেরা। সো এত বছর ধরে আমি আমি যেটা জানি যে তোমাদের লাভ ম্যারেজ, এত বছরের একটা বন্ধুত্ব সম্পর্ক, সো এই প্রফেশনে থেকে এত কিছু স্ট্রাগলস হয়, কতটা কঠিন এটা মেনটেন করা, প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটা এত সুন্দর করে ব্যালেন্স করা, যেটা তুমি করো? উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এক্সট্রা, আমরা ফ্রেন্ডস। আমরা কোনোদিন মনে করিনি যে উই আর হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, স্বামী এলো স্ত্রীকে এটা করতে হবে, স্ত্রীর সঙ্গে এটা এইভাবে কথা বলতে হবে। উই আর ফ্রেন্ডস, উই আর গ্রেট ফ্রেন্ডস। এবং আমার মনে হয় যে যে কোনো সম্পর্ক, ধরো তোমার বয়ফ্রেন্ড আছে কিংবা তোমার স্বামী আছে কিংবা তোমার সঙ্গে কারোর সম্পর্ক হতে চলেছে, আগে মনে করবে whether he is friendly to you। ওই চোখে দেখবেই না যে আমার স্বামী হতে চলেছে, যে আমার বর হতে চলেছে, যে আমার বেটার হাফ হতে চলেছে। বেটার হাফটা ফার্স্ট হাফ হতে সময় লাগে, কিন্তু ফ্রেন্ডশিপ, উই চুজ আওয়ার ফ্রেন্ড এন্ড উই হ্যাভ চোজেন আওয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডশিপের মধ্যে অনেক কিছু এসে সম্মান আসে, কেয়ার আসে, অ্যাফেকশন আসে, ভালোবাসা আসে। হ্যাঁ, তার প্রতি দায়বদ্ধতা আসে।
তাকে নিয়ে অনেক কিছু ভাবা আসে, সবকিছু এসে যায় যদি আমাদের ফ্রেন্ডশিপটা পাকা। এবং আই টেল ইউ, নীলাঞ্জনার সঙ্গে আমার দারুণ ফ্রেন্ডশিপ। আমরা ঠিক ঝগড়া কি হয় না, খুব ঝগড়া হয়, উই ফাইট লাইক ক্যাটস এন্ড ডগস। কিন্তু কি হয়, এই ঝগড়াটা এত ইনোসেন্ট লেভেলে হয়, এই ঝগড়াটার মধ্যে কোনো প্যাচ, কোনো গভীরতা, কোনো ডিপ রুটের শেকড় থাকে না। ঝগড়া তো বিরাট কোহলি 98 করে আউট হয়ে গেল কেন, সেটা নিয়েও রাত দুটোর সময় যাবে। হ্যাঁ, একদম। মানে অনেক কিছু নিয়ে ঝগড়া, কিন্তু এত মানে মানে ফিউটাইল সেগুলো, এতই হাস্যকর। কিন্তু সেই ঝগড়াগুলো হয়, আবার মিটে যায় 10 মিনিট পরে। কিন্তু আবার মেইন জিনিস হচ্ছে থ্রেড ইজ দ্যাটস। অর্জুন দা, আমি কিন্তু যখন তোমাকে আড্ডায় পেয়েছি, ভার্চুয়াল আড্ডা হলো, গান ছাড়া আজকে হবে না। মানে আমাদের অডিয়েন্সরা আমাকে ক্ষমা করবে না যদি আমি একটা গান না আজকে হয়, তো যে কোনো গান তোমার যেটা ভালো লাগছে একটুখানি একটা গান শুনি। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে, বুঝে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলি মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি প্রিয়, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু। সাধু। থ্যাংক ইউ অর্জুন দা, থ্যাংক ইউ সো মাচ তোমার এই ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আমরা আড্ডা গানে একটা খুব সুন্দর সময় কাটালাম। এবং জাস্ট স্টুডিওর আমাদের আরো একটা সেগমেন্ট আছে, জাস্ট ওয়ার্কশপ অ্যাক্টার্স পাঠশালা। যারা আমাদের জাস্ট নিউজের রোল প্লিজের এপিসোড আজকে দেখবে, তাদের কার্যত একটা ওয়ার্কশপ হয়ে গেল অ্যাক্টিং এর। এত ভালো ভালো ইম্পর্টেন্ট গাইডলাইন তোমার থেকে পাওয়া গেল। আর ভিউয়ার্সদের জন্য বলবো, সকলে আমাদের সঙ্গে থাকুন। আমরা কিন্তু আরো এরকম বিভিন্ন এপিসোড নিয়ে আসবো। কেমন লাগলো ভিডিওটা, ইন্টারভিউটা কেমন লাগলো, সেই সমস্তটাই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। তাছাড়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। স্টে টিউন টু জাস্ট নিউজ। থ্যাংক ইউ সো মাচ।